সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনা করছো। তোমাদের পড়াশোনাকে আরও গতিশীল করার জন্য আমরা বিভিন্ন রকম পদক্ষেপ নিয়ে তোমাদের সামনে মাঝে মাঝেই হাজির হচ্ছি। আমি এর আগে অধ্যায় 12-র উপরে কিভাবে বহু নির্বাচনী প্রিপারেশন নেবা বই দাগিয়ে তোমাদের একটা ভিডিও ক্লাস সেন্ড করেছিলাম এবং তারই ধারাবাহিকতায় আমি আজকে অধ্যায় 10 মানব প্রতিরক্ষা নিয়ে একটা ভিডিও ক্লাস আরও পাঠাচ্ছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর সব ভিডিও ক্লাসের শুরুতেই বলে নেই, তোমরা সবাই এই পরিস্থিতিতে নিজের বাসায় অবস্থান করে WHO কর্তৃক প্রণীত নিয়মগুলো মেনে চলেছো, স্বাস্থ্যবিধি মেনে চলেছো এবং তোমাদের পড়াশোনাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছ। এভাবেই তোমরা তোমাদের পড়াশোনাটাকে চালিয়ে নিয়ে যাও, আমরাও তোমাদের সাথে আছি। আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ উমর ফারুক, সিনিয়র প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজকে আমি এর আগেই বলেছি আলোচনা করব অধ্যায় 10। অধ্যায় 10-এর টপিকস হচ্ছে মানবদেহের প্রতিরক্ষা। এখানে বেশ কিছু অনেক বিষয় আছে। এই অধ্যায়টা টোটালি আমাদের দেহে কি করে রোগ জীবাণুর প্রতি আমাদের দেহটা যুদ্ধ করে চলেছে, আমাদের দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করতেছে, এই বিষয়ে টোটালি আলোচনা করা হয়েছে। তো এই অধ্যায়টা আলোচনা করতে গেলে আমরা নতুন নতুন কিছু টপিকস, নতুন নতুন কিছু শব্দের সম্মুখীন হব। আমরা যদি এই শব্দগুলো না জানি তাহলে আমরা এই অধ্যায়টা সম্পর্কে বা এই টপিকসগুলো সম্পর্কে একটা ভালো ধারণা পাবো না। এজন্যই, আর যেহেতু বহু নির্বাচনী মূলক প্রশ্নের প্রস্তুতি নিয়ে আলোচনা করব, সুতরাং এই টপিকসগুলাই আমার আলোচনার মূল বিষয়বস্তু। আমি এগুলো তোমাদের সামনে তুলে ধরতেছি। আমরা দেখতে পাচ্ছি ইমিউনোলজি এর সংজ্ঞাটা আমি এখানে দেখতে পাচ্ছি। জীববিজ্ঞানের যে শাখায় মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয় তাকে অনাক্রম্য বিদ্যা বা ইমিউনোলজি বলে। ইমিউনতন্ত্রের সংজ্ঞা: দেহের ভেতর ও বাহিরে রোগ জীবাণু ধ্বংসের এক জটিল ব্যবস্থাপনা রয়েছে, তাই ইমিউনতন্ত্র নামে পরিচিত। এবার ইমিউনিটিটা কি? ইমিউনিটি হচ্ছে ইমিউনতন্ত্র সচল রাখাকে ইমিউনিটি বলে। সোজা কথা, বাহিরের থেকে যে রোগ জীবাণুটা প্রবেশ করতেছে সেটাকেই প্রতিরোধ করাটাই হচ্ছে আমাদের ইমিউনতন্ত্রের প্রধান কাজ। আমরা বর্তমানে যে সময়টা অতিক্রম করতেছি এই সময়টাতেও আমাদের ইমিউনতন্ত্রটাকে কিন্তু সচল রাখতে হবে। যদি আমরা সচল রাখতে না পারি তাহলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হব। এই জন্যই ডাক্তাররা বলতেছেন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। তো আমরা দেখে নেই ইমিউন প্রতিরক্ষায় বিভিন্ন কোষের নাম ও এদের উৎপত্তি। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি তো ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি, তোমাদের বইতে বিভিন্নভাবে দেওয়া আছে। তো আমি তোমাদের সহজে মনে যাতে থাকে এই জন্য ছকের মাধ্যমে দিয়েছি। দেখো, লিউকোসাইট বা নিউট্রোফিল, বেসোফিল, ইউসিনোফিল, মনোসাইট, লিম্ফোসাইট, প্লাজমা কোষ, ম্যাক্রোফেজ, মাস্ট কোষ। এগুলোর উৎপত্তি কোথায়? অস্থিমজ্জা, দেখো তিনটার অস্থিমজ্জা, চারটারে। আর এরপরে লিম্ফোসাইটের হচ্ছে ভ্রূণীয় স্টেম কোষ, প্লাজমা কোষের হচ্ছে প্লিহা, টনসিল, লসিকা গ্রন্থি, ম্যাক্রোফেজ সমস্ত টিস্যু ও অঙ্গ, মাস্ট কোষেও ঠিক একই রকম। এখন কথা হচ্ছে যে তাহলে আমি এই ছকটা কেন দিলাম? এই ছকটা তোমাদের জন্য এইভাবে দিয়েছি, MCQ কোশ্চেনগুলোতে আসে যে লিম্ফোসাইট কোথায় থেকে উৎপন্ন হয়, তখন তোমার এই ছকের আকারে পড়লে তোমার কিন্তু মনে থাকবে। নেক্সটে আমি দেখব রোগব্যাধির হাত থেকে। আমরা বলেছি যে আমাদের বিভিন্ন প্রকার জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারি। আক্রান্ত হয়ে গেলে আমাদের শরীর কি বসে থাকবে? কখনোই না। আমাদের শরীর তিনটা ব্যবস্থাপনার মাধ্যমে এটার প্রতিরোধের সম্মুখীন হবে। তো আমরা দেখে নেই যে ব্যবস্থাপনাগুলা কি কি। প্রতিরক্ষা স্তরে মূলত তিনটা স্তর থাকে, যারা প্রথম স্তরটাকে বলি প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয়টাকে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর এবং তৃতীয়টাকে তৃতীয় প্রতিরক্ষা স্তর। প্রথমটা হচ্ছে নন স্পেসিফিক, রাসায়নিক ও গাঠনিক বাহ্যিক তলীয় প্রতিবন্ধক। দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হচ্ছে নন স্পেসিফিক, অন্তঃস্থ কোষীয় ও রাসায়নিক প্রতিরক্ষা। আর তৃতীয় প্রতিরক্ষা হচ্ছে ইমিউন সারা। এখানে আমি একটু হালকা করে বলে দিই, নন স্পেসিফিক
স্পেসিফিক শব্দটার অর্থ হচ্ছে সুনির্দিষ্ট, নন মানে কোনো সুনির্দিষ্টতা নেই। সাপোজ ধরো কোনো একটা জীবাণু আমাদের ত্বকের মধ্যে পড়লো বা আমাদের খাবারের সঙ্গে দেহের মধ্যে চলে যাচ্ছে বা যেটাই হোক, তো ওই জীবাণুটাকে ত্বক কিন্তু আইডেন্টিফাই করবে না এটা কোন ধরনের জীবাণু, ত্বক এটা চিহ্নিত না করেই তাকে মেরে ফেলতেছে। এই জন্য এটাকে, এই ধরনের প্রতিরোধ ব্যবস্থাটাকে আমরা বলতেছি নন স্পেসিফিক। আর এটা যেহেতু বাহ্যিক তলীয়, মানে বাহিরের দিকেই আক্রমণটা প্রথম করে। দ্বিতীয় প্রতিরক্ষা স্তর তোমরা দেখতেছো নন স্পেসিফিক, বুঝতেই পারলা, অন্তস্থ। সাপোজ ধরো কোষ ভেদ করে জীবাণুটা দেহের মধ্যে প্রবেশ করেছে, এখন দেহ কি চুপ করে বসে থাকবে? অবশ্যই না। দেহ তখন বিভিন্ন প্রকার রক্তকণিকার সাহায্যে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করবে, এই জন্য অন্তস্থ কোষীয় প্রতিরক্ষা। এবার তৃতীয় প্রতিরক্ষা হচ্ছে ইমিউন সাড়া। ইমিউন সাড়া হচ্ছে যে বিভিন্ন প্রকার অ্যান্টিবডিও এখানে তৈরি হয়ে যাবে। এরপরে আমরা দেখি পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রতিরক্ষা স্তর। প্রথম প্রতিরক্ষা স্তরে আমি সংজ্ঞাটা প্রথমেই বলেছি, তোমরা এখানেই দেখে নাও। এটা রাসায়নিক ও ভৌত বাহ্যিক তলীয় প্রতিবন্ধক হিসাবে বহিরাগত যে কোনো অণুজীব বা কণাকে দেহের ভিতরে প্রবেশে বাধা দেয় তাকে প্রথম প্রতিরক্ষা স্তর বলে বা ফার্স্ট লাইন ডিফেন্স বলা হয়। প্রথমে আমাদের বাড়ির চারপাশে, আমরা যদি চিন্তা করি আমাদের বাড়ির চারপাশে দেয়াল থাকে, তাহলে এই দেয়ালটাই হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব প্রথম প্রতিরক্ষা স্তরের উপাদানগুলা কি কি। দেখো, ত্বক, লোম, সিলিয়া, অশ্রু ও লালা, ফিরুমেন, পৌষ্টিক নালীর অ্যাসিড, রেচন, জননতন্ত্রের অ্যাসিড। আমরা এখানে দেখলাম এই অংশগুলাই প্রথমে বাধা দেয় রোগ জীবাণুকে দেহের মধ্যে প্রবেশ করতে, রোগ জীবাণুকে বাধা দিচ্ছে। এই স্তরগুলো অতিক্রম করলেই দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে কিন্তু জীবাণুটা চলে যাচ্ছে। দ্বিতীয় প্রতিরক্ষা স্তর তখন জীবাণুটাকে বাধা দেওয়ার চেষ্টা করতেছে। এখন দ্বিতীয় প্রতিরক্ষা স্তরটা কাকে বলে? আমরা এর আগেই ধারণা নিয়েছি যে বাহ্যিক তলীয় প্রতিরক্ষা স্তর ভেদ করে দেহের অভ্যন্তরে প্রবেশকারী যে কোনো অণুজীব বা অণুকণার বিরুদ্ধে দেহ অভ্যন্তরীণ দেহের ভিতরের কোষীয় রাসায়নিক প্রতিরক্ষা নিয়ে এই স্তরটা গঠিত। এখন আমরা দেখব এর উপাদানগুলো কি কি। এর উপাদানের মধ্যে দেখতে পাচ্ছি ফ্যাগোসাইট, সহজাত মারণকোষ, প্রদাহ, কমপ্লিমেন্ট সিস্টেম, ইন্টারফেরন, এরপরে লাস্টে দেখতেছি জ্বর। তার মানে প্রথম প্রতিরক্ষা স্তর ভেদ করে যখন দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে জীবাণুটা প্রবেশ করলো, তখন এই সমস্ত উপাদানগুলা এই জীবাণুটাকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আটকাচ্ছে। এবার আমরা দেখব তৃতীয় প্রতিরক্ষা স্তর। তৃতীয় প্রতিরক্ষা স্তরের সংজ্ঞায় আমরা দেখব যে প্রতিরক্ষা স্তর দেহে অনুপ্রবেশকারী সুনির্দিষ্ট ধরনের বহিরাগত রোগ সৃষ্টিকারী অণুজীব বা কণা বা ক্যান্সার কোষ ধ্বংস করে এবং প্রথমবার আক্রান্ত হওয়ার পর এসব নির্দিষ্ট ক্ষতিকর টার্গেটকে আজীবন মনে রেখে পরবর্তী যে কোনো আক্রমণের সময় দ্রুত ও কার্যকর সাড়া দেয় তাকে তৃতীয় প্রতিরক্ষা স্তর বলে। এই স্তরের সামগ্রিক কর্মকাণ্ডটি ইমিউন সাড়া নামে পরিচিত। আমি আগেই বলেছি, যখন প্রথম দ্বিতীয় ব্যর্থ হয়ে গেল তখন তৃতীয় প্রতিরক্ষা স্তরটি কি করতেছে? তৃতীয় প্রতিরক্ষা স্তর এখানে কি করতেছে? আমাদের অ্যান্টিবডি সিস্টেমটাকে গ্রো করতেছে এবং কিছু কোষের তৈরি করতেছে। ভবিষ্যতে যদি এই সমস্ত জীবাণু দেহে আবারও অ্যাটাক করে তাহলে তাদেরকে মনে রাখতে পারে। আশা করি আমরা বুঝতে পারছি। আমি শুধু এখানে তোমাদের উপাদানগুলোর নাম দিয়েছি, তোমরা ডিটেলস জানার জন্য তোমাদের নিজের চেষ্টায় বইয়ের ভিতরে আরেকটু দেখতে হবে। আমি আগেই বলেছি, আমি যেহেতু বহু নির্বাচনী প্রশ্নের প্রিপারেশনের জন্য আজকের এই ক্লাসটা, সুতরাং বেছে বেছে কিছু কিছু টপিকস তোমাদের সামনে তুলে ধরবো যেগুলো সচরাচর তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে আসে। লিম্ফয়েড অঙ্গ। লিম্ফয়েড অঙ্গটা কি? আমরা এখানে দেখতে পাচ্ছি যেসব অঙ্গ মানবদেহে অনাক্রম্য ব্যবস্থার সাথে জড়িত তাদেরকে লিম্ফয়েড অঙ্গ বলে। এখন কোন অঙ্গগুলো লিম্ফয়েড অঙ্গ? অনাক্রম্য ব্যবস্থা বলতে আমি আবারও বলি যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সঙ্গে জড়িত, সেটাই কি আমরা অনাক্রম্য ব্যবস্থা বলতেছি। আমি এখানে দেখতে পাচ্ছি
যে লিম্ফয়েড অঙ্গগুলো হচ্ছে অ্যাডিনয়েড গ্রন্থি, অ্যাপেন্ডিক্স, রক্তনালী, অস্থিমজ্জা, তারপরে দেখতেছি লসিকা গ্রন্থি, লসিকা নালী, পেয়ার প্যাচ, প্লিহা, টনসিল, থাইমাস গ্রন্থি। এই অঙ্গগুলা থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। বিশেষ করে এর মধ্যে থেকে বিভিন্ন ধরনের আমাদের রক্তকণিকাও উৎপন্ন হয়, যেগুলা প্রতিরোধ ব্যবস্থাতে অংশগ্রহণ করে। এই জন্য এগুলাকে লিম্ফয়েড অঙ্গ বলতেছি। এবার আমরা একটা সংজ্ঞা দেখতেছি সাইটোকাইন্স। সাইটোকাইন্স রে কি? সাইটোকাইন্সের সংজ্ঞা আমরা দেখব যে সমস্ত বিশেষ ধরনের প্রোটিন জাতীয় রাসায়নিক পদার্থ নিঃসরণ এর মাধ্যমে অনাক্রম্য তন্ত্রের কোষসমূহকে একে অপরের সাথে যোগাযোগ করে এবং তাদেরকে সাইটোকাইন্স বলে, যেমন ইন্টারফেরন, ইন্টারলিউকাইন, গ্রোথ ফ্যাক্টর ইত্যাদি। এগুলাকে আমরা সাইটোকাইন্স বলি। তার মানে আমাদের দেহে কোনো একটা জীবাণু প্রবেশ করে ফেলেছে। এখন সেই জীবাণুটা যে প্রবেশ করেছে এর ইনফরমেশনটা কে দেবে? কিছু কিছু প্রোটিন জাতীয় পদার্থ রক্তের মধ্যে সারাক্ষণ ঘুরে বেড়ায় গোয়েন্দাদের মতো। এরা কি করে? কোনো একটা জীবাণু প্রবেশ করলে সেই ইনফরমেশনটা আমাদের শ্বেত রক্তকণিকা বা অনাক্রম্যতন্ত্রে পৌঁছায় দেয়। এই সমস্ত পদার্থকে আমরা সাইটোকাইন্স বলি। আমি কয়েকটা সাইটোকাইন্সের নাম দিয়ে দিয়েছি, আশা করি তোমরা এগুলা দেখতেছো। এই সাইটোকাইন্স উদ্দীপকে আসে নিম্নের কোনটি সাইটোকাইন্স হিসেবে কাজ করে। এরপরে দেখব কমপ্লিমেন্ট তন্ত্র। আমি একটু বলে নিই, কমপ্লিমেন্ট তন্ত্র হচ্ছে এমন একটা তন্ত্র, এই তন্ত্রটা 20টা প্রোটিনের সমন্বয়ে গঠিত একটা জোট। এই 20টা প্রোটিন মিলিতভাবেই এই তন্ত্রটা গঠন করে। এরা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, অ্যান্টিবডিকে সহায়তা করে। এরাও কি করে? যকৃৎ থেকে উৎপাদিত হয়ে রক্তরসে ঘুরে বেড়ায়। ওই যে বললাম গোয়েন্দার মতো, এরাও ঘুরে বেড়ায়। এবং প্লাজমা প্রোটিনের প্রায় 10% এর অন্তর্গত। আমরা কিন্তু মনে রাখতে হবে যে কমপ্লিমেন্ট সিস্টেম প্লাজমা প্রোটিনের কত শতাংশ অংশ নিয়ে গঠিত, কতটি প্রোটিন নিয়ে গঠিত, কোথায় থেকে উৎপন্ন হয়। বারবার মনে রেখো, এই পয়েন্টগুলোর জন্যই কিন্তু আমি এই সংজ্ঞাগুলো দিয়েছি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নিব। ত্বকের বাইরের স্তরটির নাম ডার্মিস এবং ভৌত প্রতিবন্ধক রূপে কাজ করে। ত্বকের মধ্যে শ্বেত গ্রন্থি, ঘাম গ্রন্থি থেকে তেল নিঃসৃত হয়। আর এগুলা কি করে? অ্যাসিডিক করে। এর পিএইচটা কত? 3 থেকে 5 এর মধ্যে। এটা কিন্তু এমসিকিউতে থাকে। শ্বেত ঘাম গ্রন্থির ক্ষরণীয় জীবাণুনাশক এক ধরনের ডার্মিসাইডিন নামক অ্যান্টিবায়োটিক পদার্থ থাকে। যদি আমি বলি ডার্মিসাইডিন নামক অ্যান্টিবায়োটিক পদার্থটি কোথায় কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়, নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো কোথায় থেকে নিঃসৃত হচ্ছে। ত্বক আত্মজীবাণুনাশক অঙ্গ হিসাবে কাজ করে। অনেক ধরনের বলতে পারি যে নিচের কোন অঙ্গটি আত্মজীবাণুনাশক অঙ্গ হিসাবে কাজ করে। দেহে বিদ্যমান নিজস্ব অণু বা কোষসমূহকে স্বজাতীয় ও বহিরাগত কোনো অণু বা জীবাণুকে পরজীবীকে বিজাতীয় বলে। যেটা নিজস্ব সেটা স্বজাতীয়, যেটা নিজস্ব নয় সেটা বিজাতীয়। কানের ভেতরে সিরুমিনাস গ্রন্থি থেকে সিরুমেন নিঃসৃত হয়। কানের যে খৈল, আসলে এটা খৈল না, সিরুমিনাস গ্রন্থি থেকে সিরুমেন নিঃসৃত হয়। এটা শক্ত হয়ে গেলে আমরা কানের খৈল বলে থাকি। লালা গ্রন্থি, লসিকা গহ্বর, নাসিকা গহ্বর, গলবিল, ট্রাকিয়ার মিউকাস ঝিল্লি যে মিউকাস ক্ষরণ করে তাতে এক ধরনের এনজাইম থাকে। কি এনজাইমের নাম? লাইসোজাইম এনজাইম। এটা কিন্তু চোখেও থাকে, আমাদের এখানে নাই, তবে চোখেও থাকে। পাকস্থলীর প্রাচীরের একটা কোষ অক্সিনটিক কোষ থেকে এসিএল নিঃসৃত হয়। এটা পাকস্থলীর প্রাচীরকে অ্যাসিডিক মাধ্যমে সৃষ্টি করে। দেখো তখন এর পিএইচ এর মানটা কত হয়? 1 থেকে 2। এটাই কিন্তু দেওয়ার জন্য আমি এই প্রশ্নটা দিয়েছি। আর যকৃৎ থেকে ক্ষরিত পিত্ত ক্ষারীয় রস, এর পিএইচ 8। এটার ব্যাকটেরিয়ার বৃদ্ধিটাকে প্রতিহত করে। এরপরে আমরা দেখি ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিসটা আসলে কি? ফ্যাগোসাইটোসিস হচ্ছে যে ভক্ষণ করা, এনগালফ। মনে করো কোনো একটা জীবাণু দেহে প্রবেশ করেছে, সেই জীবাণুটাকে আমাদের শ্বেত রক্তকণিকার কিছু কিছু উপাদান আছে যেগুলোকে চারিদিক থেকে ঘিরে ফেলে ভক্ষণ করে ফেলে। এই প্রক্রিয়াটার নামে হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এই প্রক্রিয়াটায় সবচেয়ে বেশি ভূমিকা পালন করে ম্যাক্রোফেজ। আমরা এবার দেখব, কিছুক্ষণ পরে আলোচনা করব এই বিষয়টা নিয়ে। কেমোট্যাক্সিস, কেমো মানে কেমিক্যাল, ট্যাক্সিস পারো অধ্যায়ে আমরা আলোচনা করি। ট্যাক্সিস মানে ধাবিত হওয়া বা সাড়া দেওয়া, কোনো রাসায়নিক পদার্থের প্রতি সাড়া দেওয়া। সাপোজ কোনো একটা জীবাণু দেহে প্রবেশ করেছে, সে তার দেহ থেকে একটা রাসায়নিক পদার্থ নিঃসৃত হচ্ছে। সেই রাসায়নিক পদার্থটার গন্ধ উপলব্ধি করতে পারে আমাদের
বিভিন্ন প্রকার শ্বেত রক্তকণিকাগুলা। এই কণিকাগুলা তখন এই গন্ধেই এই জীবাণুর দিকে ধাবিত হয়। এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি কেমোট্যাক্সিস। ফ্যাগোসোম, ফ্যাগোসোম আমি বললাম ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ওই বিভিন্ন ধরনের যে আমাদের রক্তকণিকাগুলা, যেমন ম্যাক্রোফেজ যে চারিদিক থেকে একটা গহ্বর সৃষ্টি করতেছে, এটাকে ফ্যাগোসোম বলে। আর ফ্যাগোলাইসোজোম, ফ্যাগোলাইসোসোম হচ্ছে ফ্যাগোসোম গহ্বরের মধ্যে যখন কি থাকে, লাইসোজোম থাকে, তখন এই গহ্বরটাকে ফ্যাগোলাইসোজোম বলা হয়। এই লাইসোজোমকে আত্মঘাতী থলিকাও বলা হয়। আমরা জানি এই লাইসোজোম কিন্তু কি করে, পরিপাকে সহায়তা করে, পুরা জীবাণুটাকে পরিপাক করে ফেলে, এই জন্যই ওখানে লাইসোজোম অবস্থান করে। আমরা এখানে দেখতেছি দেহে প্রবিষ্ট ব্যাকটেরিয়া ধ্বংসে দু ধরনের ফ্যাগোসাইট কোষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ম্যাক্রোফেজ এবং 2 নম্বর হচ্ছে নিউট্রোফিল। ম্যাক্রোফেজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখব। আমি এগুলা কিছু কিছু পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লাল ব্লক করে দিয়েছি লাল কালিতে, তোমরা একটু দেখবা। দেহের মোট শ্বেত রক্তকণিকার 5% কি মনোসাইট। মনোসাইটগুলো 5 গুণ বড় হয়। এরা কত মাইক্রোমিটার বড় হয়, 60 থেকে 80 মাইক্রোমিটার। এবং বড় হলেই এই মনোসাইটগুলো যখন এত বড় হয়, তখন মনোসাইট আর বলা হয় না, তখন তাদেরকে বলা হচ্ছে ম্যাক্রোফেজ। আর ম্যাক্রোফেজগুলো শরীরের কোথায় কোথায় অবস্থান করে দেখো, ফুসফুস, যকৃৎ, বৃক্ক, যোজক টিস্যু, মস্তিষ্ক, লসিকা গ্রন্থি এবং প্লীহায় অবস্থান করে। এরা কতদিন জীবিত থাকতে পারে, কয়েক মাস জীবিত থাকতে পারে। এবং এক একটি ম্যাক্রোফেজ 100টির মতো ব্যাকটেরিয়া একবারে ভক্ষণ করতে পারে। এবং ভক্ষণ করে এই ম্যাক্রোফেজগুলো কিন্তু মৃত্যুবরণ করে না, এরা জীবিতই থেকে যায়। এই লাল কালিতে ব্লক করা পয়েন্টগুলো তোমরা একটু পড়ে নিবা। নিউট্রোফিল সম্পর্কে এবার আমরা কিছু তথ্য জানি। নিউট্রোফিল 12 থেকে 15 মাইক্রোমিটার ব্যাস সম্পন্ন হয়। এরা 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট, নিউক্লিয়াসের খণ্ড বিশিষ্ট। এরা সূক্ষ্ম দানাময় সাইটোপ্লাজম বিশিষ্ট। আর 60 থেকে 70% নিউট্রোফিল শ্বেত রক্তকণিকা। আর একটা নিউট্রোফিল 40 মাইক্রোমিটার পার মিনিট, 40 মাইক্রোমিটার পার মিনিটে সে ক্ষণপদীয় চলন প্রদর্শন করে। ম্যাক্রোফেজের ক্ষেত্রেও ঠিক একই 40 মাইক্রোমিটার পার মিনিট, কিন্তু মনে রাখবা। আর একজন স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের দেহে আমরা এখানে দেখতে পাচ্ছি 100 বিলিয়ন 10,000 কোটি নিউট্রোফিল উৎপন্ন হয়। চিন্তা করা যায়, প্রতিদিন উৎপন্ন হচ্ছে 100 বিলিয়ন বা 10,000 কোটি। আল্লাহ তাআলা আমাদের দেহে কি সিস্টেমটা চালু রেখেছে, যে সিস্টেমের জন্য প্রতিনিয়তই আমরা আমাদের দেহে সুরক্ষা পাচ্ছি। যদি এই সিস্টেমটা কোনো ক্রমে নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমরা সামান্য একটা জীবাণুর হাত থেকেও, মানে জীবাণুর আক্রমণে আমাদের দেহ কাবু হয়ে যাবে। আচ্ছা দেখো এবার, আর এই ফ্যাগোসাইটগুলো আমরা দেখেছি ম্যাক্রোফেজ কয়েক মাস জীবিত থাকে, আর নিউট্রোফিল থাকে 12 ঘন্টা থেকে 3 দিন পর্যন্ত। আর নিউট্রোফিল 3 থেকে 20টি ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে, কিন্তু ম্যাক্রোফেজ 100টি ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো আমি কেন ওগুলাকে রেড মার্ক করে রেখেছি, এটা তোমাদের সহজে বোঝার জন্য। এবার আমরা নেক্সটে যাই, সহজাত প্রতিরক্ষা। আমি আগে সংজ্ঞাটা বলে নিই। সহজাত হচ্ছে যে যে প্রতিরক্ষা ব্যবস্থাটা মানুষ জন্মগতভাবে লাভ করে, শিক্ষার মাধ্যমে নয়। এটা বংশ পরস্পরায় আসে, জিন বা ক্রোমোজোমের মাধ্যমে লাভ করে। এই প্রতিরক্ষা ব্যবস্থাটাকে আমরা জানি সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা। এটা এক ধরনের নন স্পেসিফিক। নন স্পেসিফিক কথার অর্থ নিশ্চয়ই জানো। আচ্ছা, অর্জিত প্রতিরক্ষা। অর্জিত বুঝতেছো যে প্রতিরক্ষা ব্যবস্থা আমরা জন্মগতভাবে লাভ করি না, এটা জন্মের পরে আমরা বিভিন্ন ভ্যাকসিনের মাধ্যমে বা বিভিন্ন রোগ ভোগের পরে এই সমস্ত অর্জন করে থাকি এই প্রতিরক্ষা ব্যবস্থাটা। এবার আমরা দেখব এমএসসি, মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, এমএসসি মার্কার বলে থাকি এটাকে। এমএসসি মার্কারটা আসলে কি? এমএসসি মার্কার হচ্ছে আমাদের শরীরের মধ্যে, প্রত্যেকের শরীরের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা প্রত্যেকটা ব্যক্তির জন্য আলাদা আলাদা। আমার শরীরের এমএসসি মলিকুল একরকম, তোমার শরীরের এমএসসি মলিকুল আর একরকম। আমাদের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট যেমন কারোটার সঙ্গে কারোটার কোনো মিল নেই, ঠিক তদ্রূপ এমএসসি মলিকুলের পৃথিবীর কারোর সঙ্গে কারো মিল নেই। তাহলে এমএসসি মলিকুলটা কি কাজ করে? এমএসসি মলিকুলটা হচ্ছে আমার দেহে যদি কোনো একটা বিজাতীয় পদার্থ প্রবেশ করে, তার কাজ হচ্ছে
আমাদের ডিটেক্টর হিসেবে কাজ করে, মানে সে প্রথমে যাচাই করে এই বস্তুটা আমার দেহের নিজস্ব কি না। যদি নিজস্ব না হয় তাহলেই সে অ্যালার্ম বাজিয়ে দেয় আমার দেহে একটা বিজাতীয় বস্তু প্রবেশ করেছে। এটাই হচ্ছে এমএসসি মলিকুলের কাজ। এবার দেখো অ্যান্টিবডি। আমরা জানি অ্যান্টিবডি সংজ্ঞাটা, তারপরেও আমরা বলতেছি অ্যান্টিবডি হচ্ছে যে এক ধরনের গ্লাইকোপ্রোটিন আর রোগ সৃষ্টিকারী অ্যান্টিজেনকে ধ্বংস করে। অ্যান্টিজেন হচ্ছে রোগ বিজাতীয় পদার্থ, সহজ কথায় ব্যাকটেরিয়া, ভাইরাস, জীবাণু, এগুলোকেই আমরা অ্যান্টিজেন বলতে পারি। এরপরে দেখো অ্যান্টিবডি সম্পর্কে কিছু তথ্য আমি এখানে তুলে ধরেছি। অ্যান্টিবডি প্রথম জার্মান বিজ্ঞানী এখানে সর্বপ্রথম 1897 সালে তার পার্শ্বশিকল মতবাদে অ্যান্টিবডি শব্দটি ব্যবহার করেন। মানবদেহে প্রায় 100 মিলিয়ন বা 10 কোটি ধরনের অ্যান্টিবডি উৎপন্ন হতে পারে। এখানে কিসের উপর নির্ভর হতে পারে? এখানে পরিবর্তনশীল অঞ্চলের অ্যামাইনো অ্যাসিডের ক্রমগুলো যখন চেঞ্জ হয় তখন উৎপন্ন হতে পারে। অ্যান্টিবডিতে দুই ধরনের শিকল আছে, একটা ভারী শিকল, একটা হালকা শিকল। এদের আণবিক ওজন যথাক্রমে 50 থেকে 70 কিলোডাল্টন এবং হালকা শৃঙ্খলের হচ্ছে 23 কিলোডাল্টন। অ্যান্টিজেন ধরার জন্য অ্যান্টিবডির যে অংশটা ব্যবহৃত হয়, সাপোজ এইটা অ্যান্টিবডি, এই একটা জিনিসকে এইভাবে ধরতেছে, এটা যদি বাহু হয় এই অংশটাকে আমরা বলতেছি প্যারাটপ, এবং অ্যান্টিবডি যদি এটা অ্যান্টিবডি হয় এটাকে ধরতেছে, তাহলে এর এই অংশটাকে বলা হচ্ছে এপিটপ বা অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট বলা হচ্ছে। আরেকটা আমরা সংজ্ঞা দেখতেছি এখানে ভিডিজে রিকম্বিনেশন। ভিডিজে রিকম্বিনেশন হচ্ছে, তোমরা নিশ্চয়ই যখন ডিটেলস পড়েছো তখন পড়েছিলা অ্যান্টিবডির গঠনে পরিবর্তনশীল অঞ্চল থাকে। জীবাণু ধরার সময় এই পরিবর্তনশীল অঞ্চলের অ্যামাইনো অ্যাসিডের ক্রমগুলো চেঞ্জ হয়, মুহূর্তের মধ্যে হাজার হাজার অ্যান্টিবডির প্রকারভেদের সৃষ্টি হয়। এলোপ্যাথি কোটি কোটি ধরনের অ্যান্টিবডির সৃষ্টি হতে পারে। এই সম্মেলনটাকে অবস্থাটাকে বলা হচ্ছে ভিডিজে রিকম্বিনেশন। ভিতে ভেরিয়েবল, ডিতে ডাইভার্সিটি, জেতে জয়েনিং সাবজিন। এবার আসা যাক অ্যান্টিজেন। অ্যান্টিজেন কিছুক্ষণ আগে আমি বলেছি যে অ্যান্টিজেন হচ্ছে বিজাতীয় বহিরাগত পদার্থ, যার ফলে দেহে ইমিউন সারার সৃষ্টি হয়, এদেরকে ইমিউনোজেনও বলা হয়ে থাকে। আচ্ছা, এবার দেখি আমরা মানবদেহে অ্যান্টিবডি 5 ধরনের ভারী শিকল পাওয়া যায়। মানবদেহে 5টা ভারী শিকলের উপর ডিপেন্ড করে অ্যান্টিবডিকে 5টা শ্রেণীতে ভাগ করা যায়। আমরা সেই শ্রেণীগুলোর নাম দেখব এবং এখানে আরেকটা বিষয় দেখব যে অ্যান্টিবডির শ্রেণীটা কি এবং শিকল, আমি সংকেতগুলো না দিয়ে শিকলের নামটা দিয়েছি। যেমন অ্যান্টিবডির শ্রেণী হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন জি, অ্যান্টিবডিকে সংক্ষেপে আইজি বা ইমিউনোগ্লোবিউলিন নামেও বলা হয়। এটা হচ্ছে গামা চেইন। আর মোট অ্যান্টিবডির পরিমাণের 75% হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন জি। কোথায় অবস্থান করে? রক্ত, লসিকা আর টিস্যুর তরলে। আর এরা গর্ভাবস্থায় অম্রা অতিক্রম করে মায়ের অর্জিত প্রতিরক্ষাকে ভ্রূণ দেহে বাহিত করে। ইমিউনোগ্লোবিউলিন এম, এটা মিউ চেইন, এটা 5 থেকে 10% থাকে মোট অ্যান্টিবডির, রক্ত লসিকাতে থাকে, কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করতেছে। ইমিউনোগ্লোবিউলিন এ, এটা আলফা চেইন, এর পরিমাণ 15%। এর থাকে কোথায় অবস্থান করে? পরিপাক, জনন, শ্বসনতন্ত্রের মিউকাস ঝিল্লি ও মায়ের দুধে অবস্থান করে। এই সমস্ত স্থানে যদি কোনো জীবাণু অ্যাটাক করে তাহলে সেগুলোকে প্রশমিত করে। এর আগে সম্ভবত 17-18 সালের মেডিকেল অ্যাডমিশন টেস্টে মেবি এই প্রশ্নটা আসছিল, প্রতিবারই থাকে যে মায়ের দুধে কোন ধরনের অ্যান্টিবডি থাকে, ইমিউনোগ্লোবিন এ, বি, সি, জি, এম, এ, ই, এভাবে দেওয়া ছিল। ইমিউনোগ্লোবিন ই, এপসিলন চেইন, এটা 0.1%, এটা দুর্লভ অ্যান্টিবডি, খুবই মাস্ট কোষ এবং বেসোফিল কোষে থাকে। হিস্টামিন ক্ষরণ করে, অ্যালার্জিক সারাদান করে, অ্যালার্জি চুলকায় যেটা। ইমিউনোগ্লোবিউলিন ডি, এটা ডেল্টা চেইন, 1% থাকে, রক্ত, লসিকা ও লিম্ফোসাইটে থাকে। এর কাজটা বিজ্ঞানীদের কাছে অজ্ঞাত, তবে ধারণা করে যে বি কোষকে সক্রিয় করায় এর কাজ। তবে এই চার্টটা যে দেখলা, চার্টটা ভালো করে পড়বা, ওখান থেকে মাস্ট প্রশ্ন থাকেই। আমরা তো ভ্যাকসিন বা টিকা কি, সারা বিশ্বে যে বিষয়টা নিয়ে এখন খুবই মাতামাতি হচ্ছে সেটা হচ্ছে করোনা ভাইরাসের ভ্যাকসিন। বিভিন্ন দেশ, বিভিন্ন বিজ্ঞানীরা
সারা দিন রাত পরিশ্রম করতেছে এই ভ্যাকসিন আবিষ্কারের পিছনে। তাহলে আমাদের জানা দরকার ভ্যাকসিনটা কি। ভ্যাকসিন হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে জীবাণুর নির্যাস হতে পারে, জীবাণুর একটা নিষ্ক্রিয় অংশ হতে পারে, বা জীবাণুর নিষ্ক্রিয় অংশটা ল্যাবরেটরিতে সংশ্লেষণকৃত হতে পারে, যেটা অ্যান্টিজেনের মতো আচরণ করবে, ওই জীবাণুর মতো আচরণ করবে এবং দেহে অনাক্রম্য ব্যবস্থার সৃষ্টি করবে। সেটাকে আমরা কি বলতেছি? ভ্যাকসিন বা টিকা। তাহলে এটা বিষয়টা এমন হয়ে গেল না কাটা দিয়ে কাটা তোলা? অবশ্যই বিষয়টা এমনই, কাটা দিয়ে কাটা তোলা। ভ্যাকসিন বা টিকা হচ্ছে ওই জীবাণুর একটা মৃত অংশ বা অল্প কিছু অংশ থেকেই ভ্যাকসিন তৈরি করা যায়। আমরা মহান আল্লাহ তাআলার কাছে সবাই দোয়া করব যে দ্রুত যাতে করোনা ভাইরাসের ভ্যাকসিনটা তৈরি হয়ে যায়, যাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মহামারীর হাত থেকে রক্ষা করে। তো চলো, এই ভ্যাকসিনের সূত্রপাত কিভাবে হয়েছে আমরা দেখতে পাচ্ছি। ডক্টর এডওয়ার্ড জেনার 1796 খ্রিস্টাব্দে সর্বপ্রথম গুটি বসন্তের টিকা আবিষ্কার করে মধ্য দিয়ে যুগান্তকারী ভ্যাকসিনের বিপ্লব ঘটিয়েছেন। এরপরে দেখো ভ্যাকসিন, ভ্যাকসিনেশন জানি যে কোনো রোগের চিকিৎসায় যদি ভ্যাকসিন প্রয়োগ করা হয় তাহলে সেই পদ্ধতিটাকে আমরা ভ্যাকসিনেশন বলি। আর শেষে ভ্যাকসিনোথেরাপি হচ্ছে যে ভ্যাকসিন প্রয়োগের পদ্ধতিটাকে ভ্যাকসিনোথেরাপি বলতেছি আমরা। উৎপাদনের ধরনের উপর ভিত্তি করে ভ্যাকসিন 5 প্রকার। আমরা আগেই বলেছি ভ্যাকসিন বিভিন্নভাবে উৎপাদিত হয়, তার মধ্যে কিছু টাইপ আছে, যেমন নিষ্ক্রিয় ভ্যাকসিন। নিষ্ক্রিয় ভ্যাকসিনের ক্ষেত্রে দেখো, যেমন ইনফ্লুয়েঞ্জা, কলেরা, পোলিও, হেপাটাইটিস এ, র্যাবিস, এই সমস্ত রোগের ভ্যাকসিন নিষ্ক্রিয় অংশ থেকে তৈরি হয়। শক্তিহ্রাস ভ্যাকসিন মানে জীবাণুর শক্তিটা হ্রাস করে এই ভ্যাকসিনটা তৈরি করা হয়, যেমন মিজলস, মাম্পস, পানি বসন্ত যেটাকে চিকেন পক্স বলা হয়, ও টাইফয়েডের ভ্যাকসিন। টক্সয়েড ভ্যাকসিন মানে জীবাণুর কোনো একটা ক্ষতিকারক অংশ থেকে এই ভ্যাকসিনটা তৈরি করা হচ্ছে। টিটেনাস, ধনুষ্টঙ্কার যেটা, ও ডিপথেরিয়ার ভ্যাকসিন। সাব ইউনিট ভ্যাকসিন, এটা হচ্ছে হেপাটাইটিস বি ও হিউম্যান প্যাপিলোমা রোগের ভ্যাকসিনটা তৈরি করা হয়। সাব এখানে কনজুগেট ভ্যাকসিন, হিমোফাইলাস ও ইনফ্লুয়েঞ্জা টাইপ বি রোগের ভ্যাকসিনটা এ ধরনের। তো এইখানে এই যে ছক আকারে দিয়েছি, এখানে কিন্তু আসে যে নিচের বহুপদী সমাপ্তি সূচকেও আসতে পারে, বা বিভিন্ন জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি নিষ্ক্রিয় ভ্যাকসিন, নিচের কোনটি সক্রিয় ভ্যাকসিন। বারবার বলতেছি, এই এই আমার এই ক্লাসের লেকচারের এই পয়েন্টগুলা তোমরা যদি কেউ ভালো করে প্রস্তুতি না নাও, তাহলে দশম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন আসবে তোমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারবে না এবং বিপদের সম্মুখীন হবে। সুতরাং বি কেয়ারফুল, তোমরা এভাবে একটু মনোযোগ দিয়ে পড়ো। আমি যথাসাধ্য চেষ্টা করেছি এইটা তুলে ধরার জন্য। স্টেম কোষ কি? স্টেম কোষ হচ্ছে অবিভেদিত এবং আজীবন বিভাজনক্ষম কোষ, যা মানবদেহে প্রায় 200 ধরনের বিশেষায়িত কোষ তৈরি করে, যেমন বি কোষ, টি কোষে রূপান্তরিত হতে পারে, এটাকে স্টেম কোষ বলা হয়। আচ্ছা, এবার আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। আমি আলোচনা করতে করতে এই অধ্যায়ের প্রায় মোটামুটি সব বিষয় আলোচনা করার চেষ্টা করেছি, এবং আমি চেষ্টা করেছি এটাও যাতে অল্প প্রিপারেশনের মাধ্যমেই তোমরা তোমাদের প্রস্তুতিটা ঠিকমতো নিয়ে নিতে পারো। তো আজকে আর আলোচনা করব না, তবে একটা বিষয় বলবো, তোমরা যদি এটা পড়তে কোনো সমস্যার সম্মুখীন হও তোমরা অবশ্যই তোমাদের বিষয় শিক্ষকের সহযোগিতা নেবে, এবং প্রয়োজন হলে আমারও সহযোগিতা নিতে পারো। আমি সর্বদা তোমাদের সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছি। আর আমার এই ক্লাসটা দেখার পরে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবা, কারণ প্রতিনিয়তই আমি নতুন নতুন ক্লাস আমার এই চ্যানেলে দিচ্ছি। তোমার সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দেওয়া থাকলেই তুমি সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যাবে। তবে আজকে আর নয়, অন্য কোনো দিন আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কোনো অযথা বাড়ির বাহিরে যাবা না। ধন্যবাদ সবাইকে।